রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদের পরিবর্তন চায় না জামায়াত। বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনের সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে। এখনই পদত্যাগ নয়, রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় নতুন না পুরনো দল ভেবে সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। ভোটাধিকার ফেরাতে নির্বাচনের তাগিদ। গরমে লোডশেডিং থাকলেও গ্রাম শহরে সমন্বয়ের আশ্বাস উপদেষ্টার। মাতার বাড়িসহ কয়লাভিত্তিক কেন্দ্রে এক দর নির্ধারণের তাগিদ। সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহ শ্রদ্ধা, শোকযাত্রায় সামিল লাখ লাখ ভক্ত। সান্তা মারিয়া চার্চে সমাহিত। স্বাগত শান্তবাজারের পুরো আয়োজন জুড়ে। সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহরিন আনি এবং আমি নাইম আবির। একই ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে জামায়াত ইসলামী। সে সঙ্গে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদের পরিবর্তন চায় না দলটি। দিনব্যাপী জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতি স্মরণে থাকবে। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অগণিত ছাত্র জনতার ত্যাগে দীর্ঘ আওয়ামী স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে তৈরি হয় বৃহৎ রাষ্ট্র সংস্কার ভাবনা। ফলে গঠন করা হয় সংস্কার কমিশন, যা বর্তমানে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন নামে। রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এনে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ কমিশনগুলো নিয়েছিল, সেগুলো বাস্তবায়নে সবার সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে মার্চ থেকে আলোচনা শুরু করেছে কমিশন। সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছাতে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দিনব্যাপী চলে বৈঠক। বিকেলে গণমাধ্যমে বৈঠক প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনের জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সাথে নীতিগতভাবে একমত হয়েছে জামায়াত। এ সময় সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েও কমিশনের সাথে একমত পোষণের কথা জানান তিনি। সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। জামায়াতের এই নীতি নির্ধারক আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2বারের বেশি হতে পারবে না বিষয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে তাদের দল। প্রধানমন্ত্রী 2বারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এদিকে সকালে বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতির স্মরণে থাকবে। জাতীয় সনদের দিকে অগ্রসর হওয়াই কমিশনের মূল লক্ষ্য বলেও জানান তিনি। অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই, এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়।
সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অতি দ্রুতই জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে জামায়াতে ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নতুন নাকি পুরনো কোন রাজনৈতিক দলে যোগ দিবেন সেটি রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। দুপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না। গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধন। সেখান থেকে স্লোগানে স্লোগানে দাবি জানানো হয় দ্রুত নির্বাচনের। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার। তিনি বলেন, গুটি কয়েক লোক নয়, বরং জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে। ডিসেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাস। এই ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধে শেষ করেছি। 16ই ডিসেম্বরে আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। একই দিন প্রেসক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় বিএনপির আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। দাবি করেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। বলেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা গেলেও বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হয়েছে, 2-1 উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ, একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি, তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে। ফ্যাসিবাদের দোসরদের ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান তিনি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকা সফররত চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, চলে যাচ্ছে তার কাছে। গালিব, আপনি জানাবেন বৈঠকের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? এছাড়া বিএনপির কোন নেতার সঙ্গে আপনার কথা হয়েছে কি না জানাবেন। বৈঠকের সর্বশেষ কী তথ্য আছে এটা বলাটা খুব মুশকিল, কারণ এই যে বৈঠকটি এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠক নিয়ে একটু হলেও গোপনীয়তা বজায় রেখেছে বিএনপি। কারণ চায়না ঢাকা সফররত যে চায়না কমিউনিস্ট পার্টির যে 8 সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে, তারা গতকালকে ঢাকায় এসেছে এবং 3 দিনের সফরে তারা ঢাকা সফর করছেন। কিন্তু
আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির আগেও তারা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে তারা এই হোটেল ওয়েস্টিন এই বৈঠকে বসেছে এবং সর্বশেষে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে এখন তারা বৈঠক করছে এবং যেখানে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এই সদস্যের মধ্যে নজরুল ইসলাম খান তিনিও রয়েছেন। এছাড়াও বিএনপির আরও অনেক সদস্য বাকি 5 সদস্য রয়েছেন। কিন্তু চায়নার যারা এখানে উপস্থিত রয়েছেন কমিউনিস্ট পার্টির, এর মধ্যে দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপপরিচালক মিসেস চেন জুয়ানবো তিনি রয়েছেন। এছাড়াও ঢাকাস্থ চীনের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন তিনিও কিন্তু এই বৈঠকে আছেন। অর্থাৎ বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি হয়তো বৈঠক শেষে আমরা জানাতে পারবো। তবে একটি বিষয় আসলে এ জায়গায় ধারণা করা যায় যে এই বছরের শুরুতেই কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা চায়নায় সফরে গিয়েছিলেন এবং সেখানে চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে চায়নার প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ধারণা নেওয়ার জন্যই আসলে মূলত এই বিষয়টি বলা হচ্ছিল। তবে এখন যে রাজনৈতিক পরিস্থিতি যাচ্ছে, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, বিশেষ করে চায়নার সাথে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তার যেই সাক্ষাৎ এবং তার যেই সফর, সব কিছু মিলে সার্বিক যে এখানে সব থেকে বেশি গুরুত্ব পাবে সামনে নির্বাচন এবং এই সময়ে চায়নার বাংলাদেশের সাথে যেই সম্পর্ক দৃঢ় হয়েছে এবং দৃঢ় করতে চায়, সব কিছু মিলেই কিন্তু এই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হচ্ছে বলেই ধারণা করা যায়। তবে অবশ্যই বৈঠক শেষে যদি বিএনপির প্রতিনিধি দলের মধ্যে কেউ কথা বলেন তাহলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে গুলশান থেকে সর্বশেষ। চায়না কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ, হাসপাস জনজীবন। দীর্ঘক্ষণ বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে বিপাকে শ্রমজীবীরা। আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তারপর কমতে পারে তাপমাত্রা। রাজশাহী বিভাগ, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় বৃষ্টির আভাস না থাকলেও ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় অতিরিক্ত পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে যে তাপমাত্রা যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল, অর্থাৎ গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে, সেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কমে গিয়ে এটা মৃদুতে নেমে আসতে পারে আগামীকালকে অথবা তার পরের দিন থেকে। এবং তখন হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টা জেলায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারবে, তবে ওভারঅল সারা দেশে তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবার গ্রীষ্মের গরমে লোডশেডিংয়ের শঙ্কার পূর্বাভাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে এবং গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় করা হবে। এছাড়াও মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট প্রায় 8.5 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রকে দর নির্ধারণের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলা বিআরসি আর পেট্রোবাংলার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রকিবুল রাহাদের প্রতিবেদনে বিস্তারিত। গ্রীষ্মের শুরুতেই সূর্যের তেজ অনুভব করছে মানুষ। তাপমাত্রার পারদ চড়ছে 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেখানে অনুভূত তাপমাত্রা আরও বেশি। তাতে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। শরীর শীতল করতে বৈদ্যুতিক পাখা কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর ভরসা রাখছেন নাগরিকরা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে এবছর গ্রীষ্মে ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট হতে পারে। চাহিদা উৎপাদনের অনুপাতে যেখানে ঘাটতি প্রায় 700 থেকে 1400 মেগাওয়াট। দেশে বিদ্যুৎ, গ্যাস তথা জ্বালানি সংকট নিয়ে এক সেমিনার আয়োজন করে ফোরাম অফ এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন জ্বালানির মূল্য নির্ধারণ ও জ্বালানি উৎপাদনের সক্ষমতা নিয়ে। হয় দুর্বল ছিল কিংবা অন্যখানে তারা ব্যস্ত ছিল, তো সবগুলো গ্যাস ফিল্ডকে আপনি প্রোডাকশন কোম্পানি করে দেন না। ব্যাপেক্স যদি প্রোডাকশন কোম্পানি হয় তাহলে প্রোডাকশন কোম্পানিকে এক্সপ্লোরেশন কোম্পানি করেন। উই নিড মোর এক্সপ্লোরেশন। পেট্রোবাংলা যেভাবে গ্যাস প্রাইস করে নিয়ে আসছে, বিবিসি যেভাবে গ্যাস প্রাইস করে জমা দিচ্ছে, যেভাবে পিডিবি জমা দিচ্ছে, আসলেই তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই। যে প্রশ্নগুলো ফেস করছে গণশুনানিতে, তারা পরবর্তী ফিরে যেয়ে সেইগুলোকে রিপেয়ার করে আবার তাদের আনা উচিত। সেই আনানোর কাজটা
বিআরসি করতে পারছে না। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। মাতার বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করছি 8 টাকা 44 পয়সা। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে। কাতার থেকে পিপিপির মাধ্যমে এলএনজি আমদানির প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা জানান, চলমান চুক্তিতে দাম কমাবে না দেশটি, তবে নতুন চুক্তি হলে দাম কমানোর আশ্বাস দিয়েছেন তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ফের মেট্রো চলাচল শুরু হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানাবেন। একই সাথে এই মুহূর্তে স্টেশনে ভিড় কেমন দেখছেন, কারণ যেহেতু 2 ঘন্টা বন্ধ ছিল তাতে যাত্রীদের ভোগান্তি কেমন হলো এবং সেই জট স্বাভাবিক হয়েছে কিনা? আবির যেমনটি বলছিলেন, মূলত 2 ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই মুহূর্তে আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে যাত্রী তুলনামূলক কম রয়েছে। যেহেতু 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তো যাত্রীরা অনেকেই অপেক্ষা করতে করতে ভোগান্তির একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়ে কিন্তু তার স্টেশন ত্যাগ করেছেন। আর যারা অপেক্ষা করছিলেন, আমরা আসার পরে অনেককে দেখেছি যে তারা কিন্তু একেবারে অপেক্ষা করতে করতে বসে পড়েছিলেন। মূলত যেই কারণটিতে বন্ধ হয়ে যায় সেটি হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি। এটি হচ্ছে রাজধানীর বিজয় সরণি সাব স্টেশন যেটি রয়েছে, সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত মেট্রো স্টেশন বন্ধ হয়ে যায় এবং এর পরবর্তীতে কিন্তু সব কয়টি মেট্রো স্টেশনে বন্ধ হয়ে যায় এবং যে টিকিট কাউন্টারগুলো ছিল সেটি স্বয়ংক্রিয় যেই মেশিনগুলো রয়েছে এবং যেখান থেকে টিকিট সরবরাহ করা হয় সেগুলোও কিন্তু নেটওয়ার্কের জটিলতার কারণে একেবারে বন্ধ ছিল। সে কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এখানে আমরা আসার পরে অনেকের সঙ্গে কথা বলেছি যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন এবং অনেকে বিরক্তির কারণে কিন্তু তারা চলেও গিয়েছেন, বাসে করে চলে গিয়েছেন। আবার অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মেট্রো রেল তাদের কাছে অনেক বেশি সেফ এবং সিকিউর, যে কারণে তারা অপেক্ষা করছিলেন। এবং আমরা আসার পরপরই দেখেছি যে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা যতটুকু নিচে থেকে আওয়াজ পাচ্ছি সেক্ষেত্রে 4টি মেট্রো রেল কিন্তু ইতিমধ্যে আমরা যাতায়াত করতে দেখেছি এবং আসার পরপরই যেই সব যাত্রীরা অপেক্ষা করছিলেন তারা কিন্তু এখানে থেকে পার হয়ে গেছেন। এবং আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের সঙ্গে অফিসিয়ালি কথা না বললেও তারা আনঅফিসিয়ালি জানিয়েছেন যে এমআরটি লাইন 6-এর যেই দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তারা যে আপাতত মেট্রো রেল চলাচল বন্ধ আছে, তখন যে বক্তব্যটি দিয়েছেন যে বন্ধ ছিল, তবে তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন যে মেট্রো রেল যাতে 7টার মধ্যে চালু হয়ে যায় এবং এই 5:10 যে মেট্রো রেলটি বন্ধ হয়েছিল সেটি 7টার মধ্যেই কিন্তু চালু হয়ে গেছে এবং আপাতত মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীরা এই 2 ঘন্টায় বেশ পরিমাণ ভোগান্তিতে পড়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকবার পর মেট্রো চলাচল আবারও স্বাভাবিক হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। ভ্যাটিকানে 2 ঘন্টার শেষকৃত আচার শেষে পোপ ফ্রান্সিসের নিথর দেহ সমাহিত করা হলো রোমের সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায়। সেন্ট মেরি মাজৌরো ব্যাসিলিকায় সমাহিত করা হলেও সমাধি আয়োজন শুরু হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকেই। শেষ শ্রদ্ধায় অংশ নেন প্রায় 4 লাখ মানুষ। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এ যাত্রা শোকের, এ যাত্রা চিরবিদায়ের। এভাবেই কফিনবন্দি হয়ে ভ্যাটিকান ছেড়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নিথর দেহ পৌঁছায় রোমের সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায়। এ সময় রাস্তার 2 ধারে দাঁড়িয়ে মানবতার এই দূতকে অন্তিম বিদায় জানান সর্বস্তরের মানুষ। রীতি অনুযায়ী পোপের মৃত্যুর পর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শেষ ঠিকানা হলেও ফ্রান্সিসের ইচ্ছে ছিল সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায় সমাহিত হবেন তিনি। সেই ইচ্ছে পূরণেই 100 বছরের ঐতিহ্যকে ভাঙা হয়। রোমের সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায় সমাহিত করা হলেও সমাধি আয়োজন শুরু হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকেই। 1.5 শতাধিক দেশের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র ও সরকার প্রধানসহ লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে শুরু হয় পোপের অন্তিম যাত্রার আচার।
টানা 90 মিনিটের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন 91 বছর বয়সী ইতালীয় ধর্মযাজক কার্ডিনাল জিওভান্নি। উপস্থিত ছিলেন আরও 220 জন কার্ডিনাল, 750 জন বিশপ এবং 4000-এর বেশি অন্যান্য ধর্মযাজকও। ভ্যাটিকানে পোপের শেষকৃত্যানুষ্ঠানে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের অন্তত 50টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়াও যুদ্ধের মধ্যে ছুটে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পোপের শেষ বিদায় লগ্নে শেষ শ্রদ্ধা জানাতে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আর্জেন্টিনায় জন্ম নেয়া ফ্রান্সিস 88 বছর বয়সে 21 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2013 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করে গেছেন পোপ ফ্রান্সিস। 20 বছর পর এই প্রথম কোনো ধর্মগুরু দায়িত্বে থাকা অবস্থায় মারা গেলেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলা ছুঁয়েছে হাজারের কোটায়। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার বিচার শেষ করতে তাড়াহুড়ো করবে না তারা। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীরগতি নিয়ে হতাশা স্বজন হারানো পরিবারগুলোর। রাবিহা হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন আব্দুল লতিফ। আমার এই ছেলের মতো আমি, আমার মা ডাক দেয় না, সহ্য করতে পারতেছি না। ছেলের রক্তমাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতাময়ী মায়ের। আমাকে বলেন না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন, ছেলে হত্যার বিচার কবে পাবেন? আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 16 জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের 13 আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায়। 2 দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন। 8 মাস পেরিয়ে গেলেও কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য অগ্রগতি নাই, বলতে পারতেছি না আমরা এখন। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই। এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন। তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে। তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রমও আছে। যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই শহীদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মামলা। এই মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। ইতিমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে। হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেন্সিকও। প্রশ্ন হলো, এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন? এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের। শেখ হাসিনা, তারপর ওবায়দুল কাদের যারা উস্কানিমূলক বক্তব্য রাখছে, এই ভিডিওগুলো আমরা কালেকশন করে এগুলো আমরা ফরেনসিক করেছি অলরেডি। বাস্তবতা হলো জুলাই হত্যাকাণ্ডে এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। এসব মামলার সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁয়েছে। সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে। গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার
যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবো। সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি, তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তাড়াহুড়ো নেই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজেগুপুরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত। ভিকটিম তো আছেই, এখানে মারা তো গেছেই, তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমি ধরেন নাম দিলাম, নামগুলোর ব্যাপারে আরও সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে। বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দিল্লির তাবেদারি করে আর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ, তাই দলটিকে নিষিদ্ধ করতেই হবে বলে দাবি জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের জ্যেষ্ঠ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। দুপুরে রাজধানীর বিজয়নগর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। মিছিল থেকে জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করবার তাগিদ দেন বক্তারা। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগ মিছিল করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আওয়ামী লীগ দেশে রাজনীতি করবার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন আলী আহসান জুনায়েদ। দলটিকে নিষিদ্ধের ব্যাপারে দেশের সব রাজনৈতিক দলকে এক থাকবারও আহ্বান জানান তিনি। পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। আন্তর্জাতিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সংহতি প্রকাশে মুসলিম ঐক্য সমাবেশ ও মিছিল হয়েছে। গাজায় ভারত, রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিমদের সমর্থনে এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন খানকা ভিত্তিক আলেম ওলামা ও পীর মাশায়েখগণ। সমাবেশে বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত। ইসরায়েলি পণ্য দেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমাবেশে উপস্থিত আলেমরা জানায়, ইসরায়েলের পণ্য বয়কট করা সময়ের দাবি। রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে অনেকে। দেশের বিভিন্ন জেলা থেকে মুসলিম ঐক্য সমাবেশে যোগ দেন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন সান্ধ্যবাজার। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী বলে নিশ্চিত করেছে পুলিশ। সরু রাস্তায় ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। হোসেন জিয়া জানাবেন বিস্তারিত। দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা দেখলেই বোঝা যায় ঘটনার ভয়াবহতা। কাঠ বোঝাই পিকআপ চাপায় আর যেন কিছুই অবশিষ্ট নেই, যেখানে ছড়িয়ে আছে নিহতের শেষ চিহ্ন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। তাদের আহাজারিতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। সকাল 10:30টায় রাঙ্গামাটিমুখী কাঠ বোঝাই পিকআপ ও চট্টগ্রামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও 3 জনও মারা যান, যারা সবাই বাজার করে বাড়ি ফিরছিলেন। ওর কাছে যে মোবাইল আছিল, এই মোবাইলে আমারে ফোন করছে যে উনি আপনার কি হয়, উনি রাস্তায় পড়িয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি শ্বশুর বাড়ি থেকে আসছি। আচ্ছা, কে মারা গেছে আপনার? আমার মা। তো এই কথা বলার সাথে সাথে আমরা আসছি, আইসা দেখি যে মানে ঘটনা যেখানে হয়েছে ওখান থেকে এখানে নিয়ে আসছে। একে তো উঁচু নিচু পাহাড়ি পথ, তার উপর অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা সেটি বোঝার উপায় থাকে না এই চট্টগ্রাম রাঙামাটি সড়কে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন, এই সড়কটিকে দুর্ঘটনামুক্ত করতে হলে এসব ঝুঁকিপূর্ণ বাঁকে নির্দেশনা দেয়া এবং সড়ক প্রশস্তকরণের কোনো বিকল্প নেই। রাস্তা একটু এখানে বাঁক, তো রাস্তা একটু ছোট, আরও এখানে কালপেট আছে। এই রোডটা বেশি ঝুঁকিপূর্ণ। 1 সপ্তাহ আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যায় পিকআপ চালক। তাকে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এটা দুর্ঘটনার কারণ কি, এটা কি নাকি কোনো চালকের গাফলতি ছিল, এটা টু আর্লি টু সে। পিকআপ আছে, পিকআপের ড্রাইভারকে আমরা পাই নাই, ও ঘটনার পর থেকে পলাতক আছে। সকালে রাঙামাটির রানীরহাট থেকে 5 যাত্রী নিয়ে চট্টগ্রামের রাউজান যাচ্ছিল সিএনজি চালিত এই অটোরিকশা। কাউখালী উপজেলার বেদবুনিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। হোসাইন জিয়াদ, এখন রাঙামাটি। ইরানের বন্দর আব্বাস শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 500 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার দুপুরে গ্যাস লিকেজ থেকে বন্দর নগরীতে ঘটে বিস্ফোরণের ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন ও যানবাহন। তবে দেশটির তেল উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে তেহরান। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তেই কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় আকাশ। ইরানের বন্দর আব্বাস শহরে ঘটে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা। রাজধানী তেহরান থেকে 620 মাইল দূরে বন্দর নগরীটির শহীদ রাজেই বন্দরে গ্যাস লিকেজের ঘটনা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় তেহরান। বন্দরে থাকা কন্টেনারগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এক পর্যায়ে আশপাশের বহুতল আবাসিক ভবনে পার্কিং করা গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত বাড়তে থাকে হতাহতের সংখ্যা। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহরটির আশপাশের এলাকা। প্রাণ বাঁচাতে অনেকেই মাটিতে শুয়ে পড়েন। গাড়িতে থাকা আরোহীরা ছুটতে থাকে এদিক সেদিক। বিস্ফোরণে বন্দরের পাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে গেছে বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনও। এই ঘটনায় ইরানের তেল উৎপাদন ও শোধনে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অয়েল প্রোডাক্টস রিফাইনিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। 2020 সালের মে মাসে ইরানের এই বন্দরটিতে বড় ধরনের সাইবার অ্যাটাক করেছিল ইসরায়েল। এতে বেশ কয়েকদিন বন্ধ থাকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। পরমাণু কর্মসূচি ইস্যুতে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে ইরান, ঠিক সেই সময়ে ইরানের সমুদ্র বন্দরে বিস্ফোরণের ঘটনা আতঙ্ক তৈরি করে আন্তর্জাতিক মহলে। যদিও বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যেই জানা যায় এর আসল কারণ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। টানা দ্বিতীয় রাতের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর দাবি, সিন্ধুতে পানি না বইলে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। তবে পাকিস্তানকে সিন্ধুর 1 বিন্দু পানি না দেওয়ার ঘোষণা ভারতের জলশক্তি মন্ত্রীর। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নাফিয়ারমান মননের প্রতিবেদনে বিস্তারিত। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটককে হত্যার পেরিয়েছে 4 দিন। যদিও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ বুলডোজার জাস্টিসের নামে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজনদের ঘর। কয়েক বছর ধরে আসিফ শেখের সঙ্গে যোগাযোগ নেই পরিবারের। তাই তার অপকর্মের দায় কেন স্বজনদের বইতে হবে? অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন আসিফের বোনের। मैंने 1 साल पहले देखा अपने भाई को, तब से मैंने आज तक अपने भाई को नहीं देखा। जब उसने उस टाइम हमारा नहीं सोचा, इस टाइम क्या सोचेंगे वो हमारा? वो तो गए हैं, उनको ढूंढो, इतना फोर्स है, उनको ढूंढो। हमारे साथ क्यों ये नाइंसाफी कर रहे? এদিকে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে সীমান্তে গুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ভারতীয় সেনাবাহিনীর। পেহেলগামের উত্তাপ ভারত পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর আটলান্টিক পারে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাশ্মীর নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে পেহেলগামে হামলাকারীদের ইসলামী সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জানান, হামলাকারীদের খুঁজে বের করতে সহায়তা করবে ট্রাম্প প্রশাসন। They've had that fight for 1,000 years in Kashmir. Been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been, but they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been.
দুই দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স বার্তায় জানান, ইরানের সঙ্গে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, নদে হয় পানি বইবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বদলে ভারত বিষয়টিকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করছে বলেও দাবি করেন তিনি। It's unfortunate that each terrorist attack is turned into a bilateral dispute rather than us focusing on combating terrorism itself. In this instant, as you've seen, it was a terrorist attack in Indian-occupied Kashmir, and the Indian government lost no time in blaming Pakistan. Senator Pakistan এদিকে পেহেলগামে হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে পানি, সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে সিন্ধু নদের এক বিন্দু পানি পাকিস্তানকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সিআর পাতিল জানান, প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত করা হচ্ছে রোডম্যাপ। কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে র্যালি করেছে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো। অন্যদিকে লন্ডনের পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন শান্তবাজার। খেলার প্রসঙ্গ, বিসিবির এফডিআর এর 240 কোটি টাকা অন্য ব্যাংকে ট্রান্সফারের সিদ্ধান্ত একান্তই বোর্ড সভাপতির, এমনটাই জানিয়েছেন ফাইন্যান্সিয়াল কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। 25 জানুয়ারি বিসিবির কার্যকরী কমিটির দায়িত্ব বন্টনের আগেই টাকা ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। আরিফুল সাহাব জানাবেন বিস্তারিত। কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে, কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সে নিয়েছে। বিসিবির 240 কোটি টাকার ব্যাংক ট্রান্সফারের ঘটনায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের বক্তব্য অনেকটা এমনই, যেখানে দায় নিতে নারাজ ফাইন্যান্স কমিটি। বেশিরভাগ টাকা কেন মাত্র দুটি ব্যাংকে রাখা হয়েছে, দিতে হয়েছে সেই ব্যাখ্যাও। জানুয়ারির 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। জুলাই অগাস্টের পরে বোর্ডের ডিরেক্টর সংখ্যার কিছু ঘাটতি ঘটে এবং বিভিন্ন কমিটির দায়িত্বে আমরা অনেকেই ছিলাম না, যে যার দায়িত্বে ছিল, বাট দায়িত্ব বন্টন হয়নি। অর্থ সংক্রান্ত বিষয়াদির দায় ফাইন্যান্স কমিটির ওপরেই বর্তায়, তবু কেন আসছে দায় এড়ানোর ব্যাখ্যা? অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। অভিযোগ, সমালোচনা কিংবা শৃঙ্খলার অভাব, সেটা যাই হোক না কেন ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান একটা বিষয় অবশ্য নিশ্চিত করেছেন, আর সেটা হলো বিসিবি এখন ক্রান্তিকাল পার করছে। এই অবস্থা কাটিয়ে উঠতে সংঘবদ্ধভাবেই কাজ করার আহ্বান জানিয়েছেন মাহবুব আনাম। ক্রিকেট নিয়ে আমরা আমাদের মন নিবেশ করি, তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদের পরিবর্তন চায় না জামায়াত, বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঐক্যমত্য কমিশনের। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনের সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐক্যমত্য পোষণ করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে। এখনই পদত্যাগ নয়, রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় নতুন না পুরনো দল ভেবে সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। ভোটাধিকার ফেরাতে নির্বাচনের তাগিদ।
গরমে লোডশেডিং থাকলেও গ্রাম শহরের সমন্বয়ের আশ্বাস উপদেষ্টার। মাতার বাড়িসহ কয়লাভিত্তিক কেন্দ্রে এক দর নির্ধারণের তাগিদ। সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহ শ্রদ্ধা, শোকযাত্রায় সামিল লাখ লাখ ভক্ত। সান্তা মারিয়া চার্চে সমাহিত। শেষ করছি শান্তবাজার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।